Bismillahirrahmanirrahim. How are you, dear students? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners or dear students, শুরু করতে যাচ্ছি চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আমি বরাবরের মতো কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন বা তৈরি করবেন সেটি দেখিয়ে থাকি। কোথায় প্রশ্নের উত্তর পাবেন সেটাও দেখায় এবং প্রশ্নের উত্তর কিভাবে দিবেন সেটাও দেখায়। ডিয়ার স্টুডেন্ট, উত্তর সহ অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন আমি দেখাবো ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখাবো ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কারণ চতুর্থ সপ্তাহে এই 3 বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি উত্তর সহ দেখানোর চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে প্রথমে আমি দেখাবো ইংরেজি। ডিয়ার স্টুডেন্ট, ইংরেজি প্রশ্ন হচ্ছে এটি। ডিয়ার স্টুডেন্ট, এটি ইংরেজি প্রশ্ন, এই লাল সার্কেলের ভিতরে এটি হচ্ছে প্রশ্ন। ডিয়ার স্টুডেন্ট, ইংরেজি প্রশ্ন একটু ভিন্নভাবে ভিন্ন মাত্রায় করেছে। তোমরা যেহেতু 6, তোমাদের প্রশ্ন বুঝতে কষ্ট হবে, খুব কঠিন হবে, কারণ এখানে এমনভাবে প্রশ্ন দিয়েছে বুঝে উঠতে তোমাদের একটু কঠিন হবে। একটু বোঝার চেষ্টা করো। এখানে লিখছে হোমওয়ার্ক অ্যাক্টিভিটি 1, 2, 3। ডিয়ার স্টুডেন্ট, বলছে হোমওয়ার্ক অ্যাক্টিভিটির তো কাজ। হোমওয়ার্ক কাজটা হচ্ছে কি তোমাদের 1, 2, 3। তাহলে 1, 2, 3 এটা কি? ডিয়ার স্টুডেন্ট, খুবই সহজ। এটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস 6। অর্থ হচ্ছে তোমাদের যে 6-এ একটি বই দেওয়া হয়েছে সরকার থেকে, গভর্নমেন্ট তোমাদের একটি বই দিয়েছে, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ওই বইটি। ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে গভর্নমেন্ট 2টি বই দিয়েছে। একটা হচ্ছে ইংলিশ ফর টুডে, এটাকে আমরা বলি ফার্স্ট পেপার, আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এটাকে বলি আমরা সেকেন্ড পেপার। ডিয়ার স্টুডেন্ট, তাহলে সেকেন্ড পেপার বা গ্রামার বই থেকে যেটা সরকার গভর্নমেন্ট তোমাদেরকে দিয়েছে, ওই বইয়ের ইউনিটি 8 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এই অধ্যায়ের অ্যাক্টিভিটি 1, 2, 3 তোমাদেরকে করে নিতে হবে। ওখানে প্রশ্ন আছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝলাম এটা আমাদের গ্রামার বইয়ের কম্পোজিশন, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইউনিটি 8-এ আমাদের এই অ্যাক্টিভিটি 1, 2, 3 দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্ট, আর আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মতো একটি প্যারাগ্রাফ লিখতে হবে, তবে এই প্যারাগ্রাফটি হচ্ছে একটু ভিন্ন রকমের। দেখি প্রশ্নে কি লেখা আছে। হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন অ্যান্ড অর বাস স্টেশন? এখানে প্রশ্ন করেছি, তুমি কি কখনো রেল স্টেশন অথবা বাস স্টেশন পরিদর্শন করেছো? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার? তাহলে এখানে বলছে যে তাদের মধ্যে মিল অমিল কেমন। তাদের মধ্যে বলতে এখানে কি বোঝায়? রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনের মধ্যে মিল অমিল কোথায় বা কেমন মিল অমিল রয়েছে? ন্যারেট, বর্ণনা করো, ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা। দেয়ার ইন 200 ওয়ার্ডস আনসারিং দ্য ফলোইং কোশ্চেন। নিচের এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাকে 200 ওয়ার্ডের একটি তোমার প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে বলছে বর্ণনা করে তোমার অভিজ্ঞতা, তাহলে আমরা একটি বর্ণনা দিব একটি প্যারাগ্রাফের মতো। এই প্রশ্নগুলো থাকতে হবে। এই প্রশ্নগুলো একটু করে দিচ্ছি কি কি থাকছে। কখন, হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন তুমি সেখানে গিয়েছিলে? হু অ্যাকম্পানিড ইউ, কে তোমার সাথে সঙ্গী হয়েছিল? হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে গিয়েছিলে? হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? হোয়াট আর ভেরি ইন্টারেস্টিং টু ইউ, তোমার কাছে কোন জিনিসটা খুবই মজাদার লেগেছিল? হোয়াট ডিডন্ট ইউ লাইক দ্যাট প্লেস দ্যাট মাচ, তুমি কি ওটাকে বেশি পছন্দ করো নাই? অ্যাড সাম ভিজুয়াল দ্যাট সাপোর্ট ইউ আইডিয়া, বলছে কিছু দৃশ্যমান মন্তব্য লেখো যেটা তুমি আইডিয়া আসে, এমন কিছু তথ্য লেখো তোমার মতো করে। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রশ্নটা পড়লাম, এখন আমরা চলে যাচ্ছি উত্তরের আগে আমরা দেখি আমাদের একটা কভার পেজ সাজাতে হয়। কভার পেজে কি কি লিখতে হয়? ডিয়ার স্টুডেন্ট, আমরা কভার পেজে লিখব ইউজ পাংচুয়েশন অ্যান্ড ন্যারেটেড
মাই এক্সপিরিয়েন্স অন এ রেলওয়ে স্টেশন অ্যান্ড বাস স্টেশন। ডিয়ার স্টুডেন্ট, এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। আমরা অনেকে বলি স্যার অ্যাসাইনমেন্টের শিরোনাম কি লিখবো? আমরা এই লম্বা অংশটুকু লিখবো, used punctuation and narrated my experience on railway station and bus station। অর্থ হচ্ছে পাংচুয়েশনের ব্যবহার হয়েছিল এবং বর্ণনা করা হয়েছিল আমার অভিজ্ঞতা রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনের উপরে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, বিষয় লিখবে, তারপর শ্রেণী লিখবে, তারপরে রোল নাম্বার লিখবে, শাখা লিখবে, তারিখ লিখবে। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই 21 তারিখ। ডিয়ার স্টুডেন্ট, আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হবে 21 তারিখে, তাই আমরা 21 তারিখ অবশ্যই লিখবো, অথবা তোমাদের স্কুলে যে তারিখ দিতে বলে ওই তারিখ দিবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে এই একটি কলাম আছে, অতি উত্তম ভালো অবৃত্তি প্রয়োজন। এই কলামটি তোমরা যদি লিখে দাও সমস্যা নাই, তাছাড়া এটি টিচারই লিখবে, যদি লেখো কোনো সমস্যা নাই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা প্রশ্নতে চলে যাচ্ছি। আমাদের এখানে সার্কেল আছে হোমওয়ার্ক অ্যাক্টিভিটি 1 2 3। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের বই থেকে 78 নম্বর পেজে অ্যাক্টিভিটি 1 আমি মাত্র অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটি প্রশ্ন তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। বলা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট পাংচুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। বলা হচ্ছে যে বাছাই করো সঠিক পাংচুয়েটেড বিরাম চিহ্ন ব্যবহৃত সেন্টেন্স। অনেকগুলো সেন্টেন্স থেকে মাল্টিপল তো ভূ নির্বাচনী প্রশ্নে নিচে ভূ নির্বাচনী থেকে সঠিকটাতে তুমি বের করো, সিলেক্ট করো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে সঠিকটা হচ্ছে বি নাম্বার। ডিয়ার স্টুডেন্ট, বি নাম্বার সঠিক, তাই আমি বি নাম্বার টিকমার্ক দিয়েছি। তোমরা শুধু 1 লিখে বি নাম্বার উত্তরটা লিখবে, যেভাবে আমরা সোর্স দ্য বেস্ট আনসার লিখি, এভাবে শুধু 1 লিখে বি নাম্বার লিখলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 এর মাত্র একটি দেখিয়েছি, এরকম আরো 10টি আছে, আমরা এখন 10টি দেখব। তাহলে 1 নম্বর উত্তর হচ্ছে বি। শুধু আমরা অ্যাসাইনমেন্টের খাতা শুধু 1 লিখে বি নাম্বার উত্তরটি লিখব। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বার। ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বরও আনসার হচ্ছে বি। ডিয়ার স্টুডেন্ট, আমরা 2 নম্বর আনসারটা বিতে পেয়ে গেছি। ডিয়ার স্টুডেন্ট, তারপরে 3 নম্বর আনসারটা হচ্ছে এ। ডিয়ার স্টুডেন্ট, আমরা অবশ্যই শুধু 2 নাম্বার লিখে বি লিখবো, 3 নাম্বার লিখে এ লিখবো, লিখে আমরা উত্তরটা সাজাবো। ডিয়ার স্টুডেন্ট, আর 4 নম্বরে আমরা দেখতেছি আনসার হচ্ছে 2টি। ডিয়ার স্টুডেন্ট, 2টি কারেক্ট, তাই আমরা বি সি দুটোটাই লিখবো। ডিয়ার স্টুডেন্ট, তারপর 5 নম্বর আমরা দেখেছি 2টি কারেক্ট, আমরা দুটি লিখবো। ডিয়ার স্টুডেন্ট, 6 নাম্বার হচ্ছে মাত্র একটি কারেক্ট সি, আমরা শুধু সি নাম্বারটা লিখবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে অ্যাক্টিভিটি 1 মাত্র অ্যাক্টিভিটি 1 আমাদের হয়ে গেছে। আমরা আবার বলছি ডিয়ার স্টুডেন্ট, তোমরা শুধু নাম্বার লিখে উত্তরটি লিখবে, নাম্বার লিখে শুধু উত্তরটি লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে অ্যাক্টিভিটি 2 তে আমরা যাই। ডিয়ার স্টুডেন্ট, অ্যাক্টিভিটি 2 তে আমরা 80 নম্বর পেজে দেখছি অ্যাক্টিভিটি 2 আছে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাক্টিভিটি 2 তে আমরা একটু দেখি কি, রিড দ্য টেক্সট বিলো, ইউজ পাংচুয়েশন, মার্কস অ্যাজ নিডেড ইন দ্য আন্ডারলাইন সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, বলা হচ্ছে যে এখানে আন্ডারলাইন করা কতগুলো সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সগুলোর পাংচুয়েশন ঠিক আছে কিনা, পাংচুয়েশন সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, অথবা যদি পাংচুয়েশন ব্যবহার না করে তুমি ব্যবহার করো। ডিয়ার স্টুডেন্ট, আমি 80 নম্বর পেজটি এখানে দেখাচ্ছি, যেখানে পাংচুয়েশন বসবে তোমরা ওই সেন্টেন্সটি লিখবে। যেমন এই আন্ডারলাইন কিন্তু সেন্টেন্সগুলো লিখবে, বাকি সেন্টেন্সগুলো লেখার দরকার নাই। ডিয়ার স্টুডেন্ট, ইমেইলের পর একটা কমা বসবে, তুমি যখন লিখবে এখানে কমা দিয়ে লিখবে। তারপরে ফ্যারেন্সের পর একটি কমা বসবে, তুমি একটা কমা দিয়ে লিখবে। তারপর ইন্টেলিজেন্টের পর একটি কমা বসবে, তুমি এখানে কমা দিয়ে লিখবে। তারপরে আমরা দেখতেছি এখানে আর বসবে না, লাস্ট এখানে ওয়ের আগে ইনভার্টেড কমা, অবশ্যই ইনভার্টেড কমা বসাবে, এখানে ইনভার্টেড কমা দিবে ট্রেনের পরে। স্টুডেন্ট, তাহলে আমরা এটা দেখেছি, শুধু এইগুলো দিয়ে সেন্টেন্সগুলো লিখলে হয়ে যাবে। তবে আন্ডারলাইন কিন্তু সেন্টেন্সগুলো লিখবে, বাকি সেন্টেন্সগুলো লেখার দরকার নাই। কমা বসিয়ে আর এখানে ইনভার্টেড কমা বসিয়ে সেন্টেন্সগুলো লিখবে। স্টুডেন্ট, তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 বুঝলাম। এবার অ্যাক্টিভিটি 3। স্টুডেন্ট, অ্যাক্টিভিটি 3 আমরা দেখেছি অ্যাক্টিভিটি 2 পরে ওই পেজে আছে অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 2 পরে আছে। স্টুডেন্ট, এখানে কি বলছে একটা দেখি, রিড দ্য টেক্সট বিলো, ইউজ চেঞ্জ পাংচুয়েশন, মার্কস অ্যাজ নিডেড। স্টুডেন্ট,
একই রকম ভাবে বলেছে, আগেরটাও ছিল পাংচুয়েশন ব্যবহার, এটাও পাংচুয়েশনের ব্যবহার। ডিয়ার স্টুডেন্ট, পাংচুয়েশনের ব্যবহার বলছে এখানে হচ্ছে যদি কিছু বাদ পড়ে পাংচুয়েশন বাদ দেওয়ার জন্য অথবা বা সংযোজন করার জন্য, বসানোর জন্য। ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু সম্পূর্ণটাই তোমাকে লিখতে হবে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন ব্যবহার করে। ডিয়ার স্টুডেন্ট, এখানে ইমিলিস, এখানে আছে আদনান, আদনানের পরে এখানে আমরা একটা সেমিকোলন বলা হয়, উপরে একটা ফুল স্টপ নিচে কমা, সেমিকোলন বসাবো আদনানের পরে। রেস্টুরেন্ট, তারপরে সুশানের পরে একটা সেমিকোলন বসাবো, উপরে একটা ফুল স্টপ নিচে কমা, এটাকে বলে সেমিকোলন, আমরা সেমিকোলন বসাবো। তারপরে লাভলু, লাভলুর পরে আমরা একটা সেমিকোলন বসাবো। সেমিকোলন লেখার নিয়ম হচ্ছে একটি ফুল স্টপ থাকবে, নিচে কমা থাকবে, এটাকে সেমিকোলন বলে। দের পরে এখানে এটি কমা হবে টু পরে, এটাকে অ্যাপোস্ট্রফি বলা, অ্যাপোস্ট্রফি কমা অ্যাপোস্ট্রফি দিতে হবে। রেস্টুরেন্ট, তারপরে আমরা দেখতেছি লাস্ট সো এর আগে একটা ফুল স্টপ বসবে। রেস্টুরেন্ট, এইভাবে এই চিহ্নগুলো বসিয়ে আমরা এটা সুন্দরভাবে লিখব। রেস্টুরেন্টস, তাহলে রেস্টুরেন্ট এখানে, তবে এসের পরে আমাদের একটা ইনভার্টেড কমা দিতে হবে, এসের পরে আমাদের একটা ইনভার্টেড কমা দিতে হবে, এটা মিস্টেক হচ্ছে, এসের পরে একটা কমা দিতে হবে। রেস্টুরেন্ট, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরে। রেস্টুরেন্ট, রেল স্টেশন এবং বাস স্টেশনে পরিদর্শন করেছো বা দেখতে গিয়েছো এবং কি কি দেখছো এ সম্পর্কে। রেস্টুরেন্ট এই বা প্যারাগ্রাফটা আমি লিখে দিয়েছি। রেস্টুরেন্ট, এটা হচ্ছে প্যারাগ্রাফের হেডলাইন হবে, প্যারাগ্রাফের শিরোনাম হবে মাই এক্সপিরিয়েন্স অন এ রেলওয়ে স্টেশন অ্যান্ড এ বাস স্টেশন। রেস্টুরেন্ট অর্থ হচ্ছে আমার অভিজ্ঞতা রেল স্টেশন এবং বাস স্টেশনের উপরে। রেস্টুরেন্ট, তাহলে অভিজ্ঞতা রেল স্টেশন বাস স্টেশনের উপরে অভিজ্ঞতা আমরা লিখলাম। রেস্টুরেন্ট, এখানে আমি প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, তোমরা শুধু দেখে লিখলে হবে। তাছাড়া তোমাদের মতো করে তোমরা যদি পারো আরও বাড়িয়ে বা বেশি করে লিখতে পারো। রেস্টুরেন্ট, এখানে লেখা হচ্ছে একটা নতুন স্থানের এ নিউ প্লেস হ্যাজ এ স্পেশাল অ্যাট্রাকশন ফর অল অফ আস। নতুন স্থানের প্রতি, নতুন স্থানের বিশেষ আকর্ষণ থাকে সবার প্রতি, সবার জন্য। ইট হ্যাজ টট আস মেনি থিংস, এটা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এ ফিউ ডেজ আগে, অনেকদিন আগে আমি একটি সুযোগ পেয়েছিলাম রেল স্টেশন অথবা বাস স্টেশন পরিদর্শন করা। ওই সময় আমার স্কুল ছিল বন্ধ। ইট ওয়াজ এ গুড অপরচুনিটি ফর মি টু ফুলফিল মাই ডিজায়ার। এটা ছিল ভালো একটা সুযোগ আমার ইচ্ছাকে পরিপূর্ণ করার। আই ওয়েন্ট দেয়ার টু সি হাউ টু গেট ইনটু দ্য ট্রেন অ্যান্ড বাস। আমি সেখানে গিয়েছিলাম কিভাবে মানুষ বাসে ট্রেনে উঠে। স্পেশালি আই ওয়েন্ট দেয়ার টু সি ভেরিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য স্টেশন। বিশেষভাবে আমি দেখেছি স্টেশনের বিভিন্ন কর্মকাণ্ড দেখতে। I along with some of my friends, আমি আমার বন্ধুদের সাথে সেখানে গিয়েছিলাম। উই স্টেড দেয়ার এ লং টাইম, আমি সেখানে অনেকক্ষণ থেকেছিলাম। রেস্টুরেন্ট, আমি বিস্তারিত আরও অনেক কিছু লিখেছি, তোমরা ইচ্ছা করে এখান থেকে লিখতে পারো, আমি লিখে দিয়েছি। রেস্টুরেন্টস, তারপরে আমি নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের বিজ্ঞান, কীভাবে আমরা বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করব। রেস্টুরেন্ট, বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য এখানে দেখতেছি আমরা চারটি প্রশ্ন আছে। চারটি প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী পদার্থের নাম লেখো। এখন বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী পদার্থের নাম অর্থ হচ্ছে কিসের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহী হয়, আবার কিসের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহী হয় না, এই পদার্থগুলোর নাম লেখার জন্য। তাছাড়া বিদ্যুৎ পরিবহনে তার ব্যবহারের কারণ কি, আমরা বিদ্যুতে তারের ভিতরে কেন তামার তার ব্যবহার করি, এটা কারণ ব্যাখ্যা করার জন্য বলছে। তার উদ্দীপকের প্রথম চিত্রের মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। এখানে আমরা একটা মোমবাতি দেখছি। মোমবাতি এখানে যদি পুড়ে যাওয়ার পরে তার অবস্থা কি হয় এটা ব্যাখ্যা করার জন্য বলছে। তাছাড়া আমরা দ্বিতীয় চিত্রে দেখছি বরফ, কিভাবে বরফ গলে, এই জন্য চিত্রের পদার্থের দুটি গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা। গলনাঙ্ক হিমাঙ্ক কি একই, আমাদের পাঠ্যপুস্তকে বিশ্লেষণ করার জন্য বলছে। তাছাড়া আমরা সপ্তম অধ্যায় এই জিনিসগুলো পাবো। রেস্টুরেন্ট, আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য, দেখি। তার আগে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি করব, আমরা কভার পেজটি দেখাচ্ছি। রেস্টুরেন্ট, কভার পেজের শিরোনাম হবে বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী পদার্থের নাম, মোম ও বরফের গলনাঙ্ক হিমাঙ্ক বিশ্লেষণ। রেস্টুরেন্ট, তাহলে আমরা বিদ্যালয়ের নাম লিখবো, ছাত্রছাত্রীর নাম, তোমাদের নাম লিখবে, বিষয় লিখবে, শ্রেণী লিখবে, তারিখ লিখবে। অবশ্যই তারিখটি 21 তারিখ হবে।
কারণ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 21 তারিখে শুরু হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমাদের মন্তব্য অতি উত্তম, উত্তম, ভালো এই অপশনটি থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, এটি টিচার লিখে দিবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা দেখছি উত্তরগুলো দেখার চেষ্টা করি। এখানে ক নাম্বার আমরা দেখছি বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী পদার্থের নাম। ডিয়ার স্টুডেন্ট, বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী পদার্থের নাম আমি এখানে লাল আন্ডারলাইন করে দিলাম লাল কলম দিয়ে। না, অ্যালুমিনিয়ামের নানা রকম পাত্র, সোনার গহনা, তামা, বৈদ্যুতিক তার, এগুলো লিখলে হবে। তারপরে লোহার কড়াই, এগুলো হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী। আর বিদ্যুৎ অপরিবাহী হচ্ছে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন বলছে, এগুলোর নাম রাখার জন্য এখান থেকে এগুলো লিখলে হয়ে যাবে। স্টুডেন্ট, তারপর আমরা 2 নম্বর চলে যাচ্ছি প্রশ্নে। 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ পরিমাণে তামার তার ব্যবহারের কারণ কি। স্টুডেন্ট, তামার তার ব্যবহারের কারণ কি আমরা এখানে স্পষ্টভাবে দেখছি। কারণ তামার তার ব্যবহার কারণ হচ্ছে কারণ রবার, প্লাস্টিক, কাঠের টুকরা বিদ্যুৎ অপরিবাহী হয়, এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ চার্জ পরিবহন করতে পারছে না, তাই বাল্বটি জ্বলে না। তাহলে আমরা এটা এখান থেকে এই ব্যাখ্যাটুকু দিতে পারি, অথবা আমি এখানে আরেকটু অংশ দিয়েছি, এটা লিখলে হবে। আবার বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার কারণ কি, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করা অর্থাৎ ধাতব পদার্থ সমূহ বিদ্যুৎ সুপরিবাহী। এই কথা বলা যায় যে ধাতু বা ধাতব পদার্থ সমূহ সাধারণত দেখতে চকচকে, তারপর বিদ্যুৎ সুপরিবাহী হয়। এই জন্য আমরা এটুকু লিখতে পারি, আগের অংশটুকু লিখতে পারি, সম্পূর্ণ একসাথে করে আমরা লিখতে পারি। উদ্দীপকে প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করা। মোম গলে যাওয়ার পরবর্তী অবস্থা আমরা এখানে বই থেকে আমরা পেয়েছি, আমরা এই উত্তরটা দিতে পারি। পরবর্তী অবস্থা আমরা দেখতেছি তরল মোম থেকে কঠিন মোম হওয়ার প্রক্রিয়া হলো শীতলকরণ। আমরা এই এটুকু লিখতে পারি গ নম্বরের উত্তরের জন্য। তাছাড়া আমরা বড় গ নম্বরের জন্য আমরা বইয়ের এই অংশটুকু লিখতে পারি। এখানে লেখা আছে কিভাবে গলনাঙ্ক হিমাঙ্ক একই হয়। গলনাঙ্ক হিমাঙ্ক একই হয়, এই গলনাঙ্ক হিমাঙ্ক একই হয় অর্থাৎ এই বস্তুর গলনাঙ্ক হিমাঙ্ক একই হয়, এখানে স্পষ্টভাবে লেখা আছে। আমরা এই ব্যাখ্যাটুকু লিখতে পারি। তাছাড়া আমরা গলনাঙ্ক আরো একটু কাকে বলে, এখান থেকে আমরা এই অংশটুকু লিখতে পারি। একদম সহজে আমি স্পষ্টভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমাদের এই বিজ্ঞানের উত্তরগুলো দিতে হবে। আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু দিলে যথেষ্ট, এর বেশি দরকার নাই। আর যদি তোমাদের যুক্তিসঙ্গত মনে হয় তোমরা লিখতে পারো, তবে অপ্রয়োজনীয় লেখা, অপ্রাসঙ্গিক লেখা এড়িয়ে চলবে, অপ্রাসঙ্গিক লেখা উচিত নয়। রেস্টুরেন্ট, তাহলে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নের উত্তর কিভাবে লিখবো সেইটা এখন দেখাবো। রেস্টুরেন্ট, তার আগে আমরা প্রশ্নটা একটু পড়ে দেখি। তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। রেস্টুরেন্ট, কোন কোন কাজ তোমার পরিবারে এই অন্তরায় চিহ্নিত করে একটি প্রতিবেদন, মানে প্রকৃতপক্ষে প্রতিবেদনটা হবে ভূমিকা থাকবে, টেকসই উন্নয়ন কি সেটা থাকবে, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ থাকবে, পরিবারের সদস্যদের আচরণ এবং তোমার ব্যক্তিগত মতামত দিবে, তারপর উপসংহার লিখবে। ডিয়ার স্টুডেন্ট, আমি এটাও তোমাদেরকে তৈরি করে দিয়েছি, তোমরা শুধু এখান থেকে লিখলে হবে। ডিয়ার স্টুডেন্ট, এর আগে আমরা দেখব কিভাবে কভার পেজ সাজাতে হয়, কিভাবে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হয়, আমরা সেটা সাজাবো। ডিয়ার স্টুডেন্ট, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে টেকসই উন্নয়নের অন্তরায় চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করা হলো। টেকসই উন্নয়ন অন্তরায় চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করা হলো, এটা শিরোনাম। ডিয়ার স্টুডেন্ট, তারপরে বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তারপর বিষয় লিখবে, তারপরে তোমাদের শাখা লিখবে, তারপরে তোমাদের তারিখ লিখবে, যে তারিখে অ্যাসাইনমেন্ট শুরু হবে। অবশ্যই চতুর্থ অ্যাসাইনমেন্ট 21 তারিখ থেকে শুরু হবে। রেস্টুরেন্ট, মন্তব্য তোমাদের কলামটি তোমরা লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই, অতি উত্তম, উত্তম, ভালো, অবৃত্তি প্রয়োজন, এটি টিচার লিখবে। রেস্টুরেন্ট, প্রথমে আমরা ভূমিকা লিখব। এই ভূমিকাটা হবে আমাদের পার্ট 1 টেকসই উন্নয়ন, এই অংশটুকু লিখলে আমাদের ভূমিকা হয়ে যাবে। রেস্টুরেন্ট, আমাদের বইয়ে আমাদেরকে হেল্প করছে, বই থেকে আমরা লিখতে পারি, বই থেকে আমরা ভূমিকাটা এখান থেকে লিখতে পারি। এবার টেকসই উন্নয়ন কি, রেস্টুরেন্ট, এটাও বইতে আছে। টেকসই উন্নয়ন কি, আমরা এই টেকসই উন্নয়নের জন্য এটুকু লিখতে পারি, এটুকু লিখলে হয়ে যাবে। রেস্টুরেন্ট, তারপর হচ্ছে টেকসই উন্নয়ন অন্তরায় আচরণ সমূহ। রেস্টুরেন্ট, টেকসই উন্নয়ন অন্তরায় আচরণ সমূহ অনেকগুলো আছে, আমি সবগুলো দেখানোর চেষ্টা করেছি। এখানে দুটি, প্রথম অন্তরায় দিবে শিশু লিখবে, শিশু শ্রমে শুধু শিশু শ্রম প্রথম অন্তরায়,
এতটুকু লিখবে, অথবা তোমার বইতে আরো আছে, বই থেকেও লিখতে পারো, আরো অনেকটা অংশ ব্যাখ্যা দিতে পারো। তারপর লিখবো শ্রমজীবী শিশু। শ্রমজীবী শিশু আমাদের টেকসই উন্নয়নের একটা অন্তরা, এটা লিখবে, এটা ব্যাখ্যা বই থেকে আরো অ্যাড করে লিখতে পারো। তারপর হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন অন্তরা আরো আছে, শিশু নির্যাতনের একটা টেকসই উন্নয়ন অন্তরা, এটা লিখবে, এটার ব্যাখ্যা বই থেকে আরো বৃদ্ধি করে লিখবে। তারপরে হচ্ছে শিশু পাচার, এটাও আমাদের টেকসই উন্নয়ন অন্তরা, এটাও বই থেকে আরো বৃদ্ধি করে লিখবে। আমি যতটুকু লিখছি এতটুকু লিখতে পারো, অথবা বই থেকেও লিখতে পারো বেশি করে। তারপরে আমাদের অন্তরায় শেষ। এবার পরিবারের সদস্যদের আচরণ, রেস্টুরেন্ট পরিবারের সদস্যদের আচরণ আমরা বই থেকে পেয়েছি। এই পরিবারের সদস্যদের আচরণ এটুকু আমরা লিখলে হয়ে যাবে। রেস্টুরেন্ট তারপরে ব্যক্তিগত মতামত, তোমার ব্যক্তিগত মতামত 2-1 লাইন লিখবে। তারপরে উপসংহার এটুকু দিলে হয়ে যাবে। এটুকু আমি এখানে বই থেকে এখানে এনে দিয়েছি। রেস্টুরেন্ট আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিভাবে উত্তর করবে, উত্তর সহজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। রেস্টুরেন্ট এখন জানিয়ে দিব নেক্সট সপ্তাহ কি কি অ্যাসাইনমেন্ট থাকছে। রেস্টুরেন্ট নেক্সট সপ্তাহ থাকছে আমাদের গণিত, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা। গণিত, বিজ্ঞান ও ইসলাম ও নৈতিক শিক্ষা আমাদের পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্ট। তাই পঞ্চম সপ্তাহেও আমি গণিত, বিজ্ঞান, ইসলাম, নৈতিক শিক্ষা উত্তর সহ অ্যাসাইনমেন্ট কীভাবে সাজাবেন নিয়ে হাজির হব। তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ক্লাসও পেয়ে যাবেন উত্তর সহ। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।